ফোর্থ সেমিস্টারের সমস্ত স্টুডেন্টকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকের ইপিসি ফোরের যে টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হলো অষ্টাঙ্গ যোগার কিছুটা অংশ, স্কুল অফ যোগা, যোগা ফর হেলদি লিভিং। এর আগের ভিডিওতে আমি অষ্টাঙ্গ যোগা অর্থাৎ যোগের যে 7-8টা স্তর যার মাধ্যমে আমরা মোক্ষ প্রাপ্তি করতে পারি সেটা কী কী: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এর মধ্যে আমরা যম, নিয়ম, আসন, প্রাণায়াম এই 4টে স্তর কিন্তু পড়ে নিয়েছি। এর পরের যে স্তরটা সেটা কি প্রত্যাহার। তাহলে প্রত্যাহার কি? প্রত্যাহার মানে ত্যাগ করা। ত্যাগ করা মানে আমাদের ইন্দ্রিয়ের যে আশা আকাঙ্ক্ষাগুলো সেগুলোকে ত্যাগ করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের আশা আকাঙ্ক্ষা তৈরি হয় আমাদের যে পঞ্চেন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এইগুলোর যে অ্যাক্টিভিটি সেখান থেকেই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়। তাহলে সেই ইন্দ্রিয়গুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তখন কি হবে? আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারবো। আমাদের মন চঞ্চল হয়ে ওঠে আমাদের ইন্দ্রিয়ের যে বিশৃঙ্খল ভাব, ইন্দ্রিয়ের যে আকাঙ্ক্ষা বা আশা সেগুলো থেকে আমাদের মন চঞ্চল হয়ে ওঠে। তার মানে তাহলে আমরা যদি মন দ্বারা ইন্দ্রিয়কে চালনা করতে পারি, ইন্দ্রিয়ের দ্বারা মনকে নয়, মন দ্বারা ইন্দ্রিয়কে চালনা করতে পারি, তাহলে আমাদের মনকে স্থির করতে পারবো, মনকে চঞ্চলতা থেকে মুক্ত করতে পারবো। এর জন্য স্বামীজি বলেছেন, যখন ইন্দ্রিয়গণ সংযত হইবে তখন যোগী সর্বপ্রকার ভাব ও কার্যকে জয় করতে পারিবেন, সমগ্র শরীরটাই তাহার বশীভূত হইবে এবং মানুষ দেহ ধারণের আনন্দ অনুভব করবে। তখন আমরা যদি আমাদের ইন্দ্রিয়কে ঠিকঠাক রাখতে পারি তখন আমাদের মনের মধ্যে সবসময় আনন্দ থাকবে। তখন আমাদের এই ভেবেই আনন্দ হবে যে আমাদের দেহ আছে, আমরা মানুষ, এর জন্যই আমরা আনন্দিত হব। এর পরের যে স্তরটা সেটা কি? ধারণা। ধারণা কি? তাহলে আমরা যদি ইন্দ্রিয়কে ঠিকঠাক রাখতে পারি তাহলে আমাদের মন স্থির হবে। এই মনের স্থিরতা যদি অনেকক্ষণ ধরে থাকে তাহলে আমরা ধারণা করতে পারবো, অনেকক্ষণ মনকে একটা জায়গায় ফোকাস করতে পারবো, সেটাই হলো ধারণা। তাহলে ধারণা হলো সমস্ত পাওয়া থেকে বিরত রেখে মানসিক দৃঢ়তা অর্জনের মাধ্যমে মনকে একাগ্র করার পন্থা। চাওয়া পাওয়া থেকে আমাদের কি করতে হবে? আলাদা রাখতে হবে আমাদের মনকে, ইন্দ্রিয়কে আলাদা রাখতে হবে। তখন আমরা একটা স্থির বস্তুর ওপর ধারণা করতে পারবো। এবারে সেই স্থির বস্তুর ওপর যখন ধারণা অনেকক্ষণ ধরে থাকবে সেটাকেই বলা হয় ধ্যান। ধ্যানে কি বলা হয়েছে? ধ্যান হলো ধারণা দীর্ঘায়িত পর্যায়। আমরা যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা অবয়ব সম্বন্ধে যখন অনেকক্ষণ ধারণা করতে পারবো তখন সেটাকে বলা হয় ধ্যান। অর্থাৎ একাগ্রতা গভীরভাবে দীর্ঘক্ষণ স্থায়ী হলেই ধ্যান হয়ে যাবে। এবার এই ধ্যান যদি আমরা খুব প্রবলভাবে, খুব গভীরভাবে করতে পারি তখন সেটাকে বলা হয় মোক্ষ প্রাপ্তি বা সমাধি। সমাধিতে বলা হয়েছে কি না, সমাধির অর্থ হলো সম্মোহ, অর্থাৎ যেখানে আত্মার সহিত শরীরের সংযোগ ছিন্ন হয়ে মন জ্ঞানাতীত চেতনা স্তরে পৌঁছায়। আমাদের যে শরীর আছে সেই যে চেতনা সেটা থেকে আমরা মুক্ত হয়ে যাই, তখন আমরা শুধু আমাদের আত্মাটাকে অনুভব করতে পারি। এখানে একটা জিনিস বলতে খুব ইচ্ছে হয়, আমরা বাল্মীকি মুনির নাম শুনেছি, যিনি দস্যু রত্নাকর নামে পরিচিত ছিল। তারপর সে ধ্যান করেছিল, ধ্যান করতে করতে তার গোটা গায়ে চারধারে উইয়ের ঢিপি হয়ে যায়। এটাকে বল্মিক, উই ঢিপিকে বল্মিক বলা হয়, এই জন্য তাকে বাল্মীকি মুনি বলা হয়। তাহলে ওই যে উইয়ের ঢিপি হয়ে গিয়েছে তার মানে কি ওইগুলো তার শরীরে কেটেছে, কিন্তু শরীরে কাটার পরেও সে তার যে শরীরে তাকে আঘাত করছে সেই আঘাতকে সে তুচ্ছ করে সে কিন্তু একটা জায়গায় ফোকাস করে রেখেছিল। এটা কখন সম্ভব? যখন তার মনটা একদম চেতনা স্তর থেকে অন্য জায়গায় চলে যাবে, জ্ঞানাতীত স্তরে চলে যাবে। তাহলে আমাদের মনটা আমাদের শরীরের উপর থাকবে না, সেটা অন্য জায়গায়, শরীরের কোনো কষ্ট আমরা অনুভব করতে পারবো না, সেটাকে বলা হয় সমাধি। আর তখনই কি হবে না, আমাদের যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ ঘটবে। এইভাবে আমরা কি করতে পারি? এই আটটা স্তর যদি পর্যায়ক্রমে আমরা একাত্ম করতে পারি তাহলে কি হবে? আমরা মোক্ষ প্রাপ্তি করতে পারি, অর্থাৎ আমাদের যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ ঘটাতে পারি। এর পরের যে টপিক সেটা হলো যোগের ধারা বা স্রোত। ধারা এবং স্রোত এটা সম্বন্ধে আমরা সবাই জানি। নদীর ধারা, যেমন অনেকগুলো নদী বিভিন্ন দিক থেকে বয়ে এসে তাদের গন্তব্যস্থল কোথায়? সমুদ্রে গিয়ে মেশে, অর্থাৎ তাদের গন্তব্যস্থল একটা। তাহলে যোগের
যে ধারা অর্থাৎ পথ বা রাস্তা অনেকগুলো হতে পারে, কিন্তু তার যে গন্তব্যস্থল, আমাদের আলটিমেট গোল, সেটা কিন্তু একটাই, সেটা কি? পরমাত্মার সঙ্গে সংযোগ, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া। তাহলে সেই ধারাগুলো কি কি? প্রথম হলো কি? কর্মযোগ। কর্মযোগ মানে কি? কর্ম, নিঃস্বার্থভাবে কর্ম করা। কর্মযোগে বলা হয়েছে ফলের আশা না করে তুমি কর্ম করে যাও, তাহলে তুমি কি করবে না, তোমার যে তোমার যে ফলের তুমি অধিকারী সেটা অবশ্যই পাবে। এটাকেই বলে কর্মযোগ। তারপরে কী আছে? ভক্তিযোগ। ভক্তি মানে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি, তাদের উপর ভক্তি, অ্যাকচুয়ালি ঈশ্বরের প্রতি ভক্তি। তাহলে আমাদের ঈশ্বরের ভক্তি জন্মানোর আগে আমাদের কী করতে হবে? নিজের প্রতি ভক্তি আনতে হবে, গুরুজনদের প্রতি ভক্তি আনতে হবে, বিভিন্ন জীবজন্তুর প্রতি ভক্তি আনতে হবে। এটাকে বলা হয় ভক্তিযোগ। তারপরে কী আছে? রাজযোগ। রাজযোগ মানে রাজাদের যোগ, যেটাকে আমাদের মনের কনসেন্ট্রেট বৃদ্ধি করা হয়, মানে মনটাকে এক জায়গায় ফোকাসিং করা হয়, সেটাকে বলা হয় রাজযোগ। মনের দীর্ঘস্থায়িতা লাভ। জ্ঞানযোগ। জ্ঞানযোগ মানে আমাদের জ্ঞান, আমাদের যে জ্ঞানের ভাণ্ডার, প্রত্যেক মানুষের মধ্যেই ব্রেন আছে, বুদ্ধি আছে, সেই বুদ্ধি অর্থাৎ জ্ঞানটাকে ভাণ্ডার, জ্ঞানের যে ভাণ্ডারটাকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে। সেটা কীভাবে সম্ভব? যদি আমরা বিভিন্ন জায়গা থেকে ভালো জ্ঞান লাভ করি, সেটা বিভিন্ন সুব্যক্তির সংস্পর্শে এসে হোক, বা বিভিন্ন ধর্মগ্রন্থ বা বিভিন্ন পুঁথি পাঠ করে, এইভাবে আমরা জ্ঞানটাকে আহরণ করে মুক্তির যে পথ, সেটাকে আমরা দেখতে পাই। এইভাবে আমরা এই 4টে যোগের মাধ্যমে আমরা কি করতে পারি? মোক্ষপ্রাপ্তি করতে পারি, অর্থাৎ মুক্তি লাভ পেতে পারি, আমাদের যে পরমাত্মার সঙ্গে সংযোগ ঘটাতে পারি। এর পরের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, সেটা হলো যোগের স্কুল বা শিক্ষাধারা। যোগের স্কুল মানে কি? যোগ সম্বন্ধে শিক্ষা আমরা কিভাবে নিতে পারি। অ্যাকচুয়ালি এর যে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ, এইগুলো সম্বন্ধে আমাদের নিজেকে উপলব্ধি করতে হবে। এবার এইগুলোর মধ্যে কোনগুলো আমরা অন্যের কাছ থেকে শিক্ষা নিতে পারি, সেগুলোই হলো যোগের স্কুল। প্রথমে কি আছে? রাজযোগ। রাজযোগ কি? রাজাদের যোগ, অর্থাৎ রাজার মতো যোগ। রাজযোগে বলা হয়েছে রাজবিদ্যা রাজগুজ্জং, অর্থাৎ এখানে সব কিছুই রাজার স্টাইলে হয়। যেমন আমরা যদি কোনো রাজপথে যাই, তখন আমরা চোখ বুজে যেতে পারি, সেখানে কোনো খানাখন্দ বা কোনো বাঁক এইসবের কোনো ভয় থাকে না, আমরা চোখ বুজেই সেখানে বিচরণ করতে পারি। এবং সেই রাজপথে যে কেউ চলতে পারে, সে যে কোনো বৃদ্ধ হোক, শিশু হোক, বা যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেকেই কিন্তু সেই জায়গা দিয়ে যেতে পারে। তাহলে রাজযোগের যে ফলাফল, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা বয়সের মানুষ একই রকম ফললাভ করতে পারে। এটাই হলো রাজযোগ। রাজযোগের প্রচলন আমরা জানি, গৌতম বুদ্ধ যে এসেছিল শাস্ত্রীয় যুগে, আমরা ইতিহাসে যোগের ইতিহাসে আমরা আলোচনা করেছি, সেখানে তোমরা আরেকবার দৃষ্টি আরোপ করলে দেখতে পাবে যে শাস্ত্রীয় যুগে গৌতম বুদ্ধ রাজযোগ নিয়ে বেশি বিস্তার লাভ করেছিলেন। সেখানে কি বলেছেন? আমাদের মনটাকে স্থির করতে হবে, মনটাকে একটা জায়গায় মনোনিবেশ করতে হবে। এরপর গৌতম বুদ্ধের পর যে যে ব্যক্তিগণ আসেন, সেটা মধ্যযুগে, সেখানে কি আমরা সেখানেও দেখেছি মধ্যযুগে মৎস্যেন্দ্রনাথ এবং গোরক্ষনাথ, তারা মনটাকে শুদ্ধ করার আগে বলেছেন শরীরটাকে শুদ্ধ করতে হবে। তাহলে শরীরটাকে আমাদের একটা জায়গায় ফিক্সড করতে হবে। আমরা যদি শরীরটাকে ঠিকঠাক রাখতে পারি, তখনই মনোনিবেশ ঘটবে। আমরা যদি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ব্যাধি আসে, বিভিন্ন রকম পীড়া আসে, তাহলে আমরা মনটাকে ঠিক রাখতে পারবো না। তাহলে আমাদের শরীরটাকে আগে ঠিক রাখতে হবে, সেটাকে বলা হয় হঠযোগ। তাহলে হঠযোগ মানে কি? আমাদের শরীরটাকে কন্ট্রোল করা, শরীরের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে শরীরটাকে ঠিকঠাক রাখা। হঠযোগের আবার দুটো ভাগ আছে, একটা হলো লয়যোগ। লয়যোগে কি বলা হয়েছে? মনকে একাগ্র করার নানারূপ আনন্দদায়ক সহজ পন্থা। এখানে বিভিন্ন রকম আনন্দদায়ক রাস্তা দেওয়া হয়, সেটা যার মাধ্যমে আমরা মনকে একাগ্র করতে পারি। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার মাধ্যমে হতে পারে, বিভিন্ন রকম নাচ গান, এরকমভাবে আমরা মনটাকে আনন্দ দিতে পারি। আরেকটা কি আছে? সরোদয় যোগ। সরোদয় যোগ, সেখানে কি হয়? শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে
ইড়া এবং পিঙ্গলার উপর প্রাধান্য লাভ বা প্রাধান্য স্থাপন। শ্বাস প্রশ্বাসকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ইড়া এবং পিঙ্গলা সেটা কোথায় থাকে, আমাদের যে সুষুম্না কাণ্ডের দুপাশে থাকে। এক পাশে থাকে ইড়া, যেটা আমাদের বাম দিকে অবস্থিত, ইড়া মানে চন্দ্রনাড়িও বলা হয়। আরেকটা হয় পিঙ্গলা, যেটা আমাদের ডান দিকে অবস্থিত, সেটাকে বলা হয় সূর্যনাড়ি। এই দুটো নাড়িকে আমরা কি করতে পারি, নিজের মতো করে কন্ট্রোল করতে পারি। এটা কীভাবে সম্ভব, শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে। এটাকেই বলা হয় সরোদয় যোগ। আচ্ছা, এরপর এছাড়াও আরেকটা হঠযোগে আরেকটা কী হয়, শর্ট কর্ম, অর্থাৎ 6 রকমের কর্মের মাধ্যমে আমরা আমাদের শরীরটাকে শুদ্ধি করতে পারি। একটা কি, প্রথম হলো ধৌতি মানে কি, আমাদের ধুয়ে ফেলা। কি ধুয়ে ফেলবো, আমাদের পেটের মধ্যে যে সমস্ত জার্মগুলো আছে, যে সমস্ত নোংরাগুলো আছে, সেগুলোকে ধুয়ে ফেলা হয়। এখানে কি করা হয় না, একটা পরিষ্কার লম্বা কাপড়, ফিতের মতো কাপড়কে আস্তে আস্তে করে পেটের মধ্যে পুরে দেওয়া হয়। তারপর জল খাওয়া হয়, লাস্ট যে প্রান্তটাকে ধরে রাখতে হয়। জল খেয়ে নিয়ে তারপর ওই কাপড়টাকে আস্তে আস্তে টেনে বের করতে হয় পেট থেকে। তখন কী হয়, পেটের মধ্যে যে নোংরাগুলো কাপড়ের মধ্যে বেরিয়ে যায়। এছাড়াও আরেকটা প্রকার আরেকটাভাবেও ধৌতি করা যায়। তো সেটা কী করা হয় না, একদম খালি পেটে, অর্থাৎ সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন খালি পেট থাকে, সেই অবস্থায় ভরপুর একদম পেট ভরে জল খেয়ে নিতে হয়। তারপর কোনোভাবে গলাতে আঙুল ঢুকিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক বমি করে দেওয়া হয়। বমি করা মানে কি, তখন পুরো জলটাই বেরোবে, আর সেই জলের সঙ্গে আমাদের পেটের মধ্যে যে জার্মগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। এর পরের যে কর্ম সেটা কী হয়, বস্তি ক্রিয়া মানে আমরা এটাও এর মাধ্যমে আরও পেট পরিষ্কার করতে পারি। এটা দু ধরনের হয়, একটা হলো জলবস্তি আর একটা স্থলবস্তি। জলের মধ্যে যদি আমরা বস্তি ক্রিয়া করতে পারি, আমরা ধৌতি দেখলাম কি, মুখ দিয়ে আমরা পেটের যে নোংরা নর্দমা সেগুলোকে বের করে দেওয়া। আর বস্তি ক্রিয়ার মাধ্যমে আমরা কী করি, আমাদের যে পায়খানার দ্বার অর্থাৎ পায়ুছিদ্রের মাধ্যমে আমাদের পেটের নোংরা নর্দমাগুলোকে বের করা হয়। জলবস্তিতে কী করা হয়, জলের মধ্যে বসে পেটকে সংকোচন প্রসারণ, পায়ু ছিদ্রকে সংকোচন প্রসারণ করে জলটাকে ভেতর দিকে নেওয়া হয়, আবার প্রসারণ করে জলটাকে ভেতর থেকে বের করে দেওয়া হয়। এতে কি হয়, পেটের মধ্যে নোংরাগুলো বেরিয়ে আসবে। আরেকটা কি, স্থলবস্তি কী করা হয় না, আমরা যে ল্যাট্রিন করি সেটাকে স্থলবস্তি বলা হয়। সেখানে কি করা হয়, যে সকালে ভরপুর জল খেয়ে ল্যাটিনে বসে যাওয়া হয়, যেটাকে আমরা সকালের এটাকে বস্তি ক্রিয়াও বলে থাকি। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা নেতিক্রিয়া, অর্থাৎ আমাদের নাকটাকে পরিষ্কার করব। নেতিক্রিয়া মানে কি, এটাকে লোটে বলা হয় ব্যায়ামের ভাষায়, যোগের ভাষায়। লোটেতে জল নেওয়া হয়, শুষ্ক জল, উষ্ণ জল নেওয়া হয়। সে অর্থাৎ হালকা উষ্ণ জল, সেটাতে একটু লবণ এবং একটু কী বলে কাগজি লেবু মিশিয়ে দেওয়া হয়। তারপর সেটাকে একটা নাক দিয়ে জলটাকে নিয়ে ভরা হয়, অন্য নাক দিয়ে সেটাকে বের করা হয়। ছবিতে দেখতে পাচ্ছ সবাই। এটাকে বলা হয় নেতিক্রিয়া। এর মাধ্যমে কী হয়, আমাদের নাকের মধ্যে অর্থাৎ শ্বাসনালীতে যে সমস্ত নোংরা নর্দমাগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। এর পরের যে ক্রিয়াটা সেটা হলো কপালভাতি আমরা প্রাণায়ামে দেখেছি। সেখানে চোখ বন্ধ করে সোজাভাবে যে কোনো আসনে বসে নিঃশ্বাস নিয়ে সেটাকে জোর করে ছেড়ে দেওয়া হয়, এবং জোর করে ছাড়ার সময় আমাদের পেটটাকে সংকোচন করতে হয়। এটাকে বলা হয় কপালভাতি। এরপর কি আছে, ত্রাটকে কি করা হয় না, যে কোনো একটা আসনে বসে সামনে অন্ধকার একটা রুম থাকবে, সেই আমাদের চোখের একদম সমান্তরালে কোনো একটা হালকা উজ্জ্বলতার কোনো আলোকে জ্বেলে দেওয়া হয়। সেটা কোনো মোমবাতি হতে পারে বা কোনো কেরোসিনের ল্যাম্প হতে পারে, একটা ছোট ল্যাম্প, কারেন্টের ল্যাম্প হতে পারে যার উজ্জ্বলতা কম। এরকম আমাদের চোখের লেভেলে সেটাকে একটু দূরে, অর্থাৎ আমাদের থেকে 5 ফুট বা 7 ফুট দূরে সেটাকে রেখে সেটার প্রতি এক নিমেষে দৃষ্টি আরোপ করা হয়। মানে এক দৃষ্টিতে সেটার দিকে দেখে রাখতে হয়, ততক্ষণ দেখে থাকবো যতক্ষণ না আমাদের চোখ দিয়ে জল পড়ে। এটাকে বলা ত্রাটক। এর মাধ্যমে আমাদের চোখের যে, অর্থাৎ আমাদের যে অশ্রুগ্রন্থিকে আমরা ঠিকঠাক করতে পারি। কপালভাতিতে যেমন আমাদের পেটের যে শ্বাসগ্রন্থি বা আমাদের পেটের অর্থাৎ লিভারটাকে আমরা ঠিক ক্লিয়ার করতে পারি, ত্রাটকে আমাদের অশ্রুগ্রন্থিকে পরিষ্কার করতে পারি। এরপর কি আছে, নৌলিকেও আমরা আমাদের লিভার অর্থাৎ পেটের মধ্যে যে ডাইজেস্টিভ যে যতগুলো আছে, লিভার, প্যানক্রিয়াস,
ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, লিভার, আমাদের যে পায়খানার যে থলি, সেগুলো সব কিছুই মলদ্বার, মলথলি সব কিছুকেই আমরা পরিষ্কার করতে পারি। এখানে কি করা হয় না, আমরা বাহ্য প্রাণায়ামে দেখেছি আমাদের তিনটে যে বন্ধ, একটা মূল বন্ধ, জালন্ধর বন্ধ আর উড্ডিয়ান বন্ধ। সেখানে উড্ডিয়ান বন্ধকে ছবির মতো করে ভেতর দিকে টানা হয়, যাতে করে মাঝখানটায় উপরের দিকে উঠে থাকে আর দুপাশটা ভেতর দিকে টেনে যায়। এবারে ওটাকে, ওই যে উঠে থাকে ওটাকে গোল গোল করে ঘোরাতে হয়। এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার। এটাকে বলা হয় নৌলি। এই নৌলি ক্রিয়ার মাধ্যমে আমাদের কী হয় না, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এর পরের যে টপিকসটা সেটা হলো স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য যোগ চর্চা, অর্থাৎ যৌগিক প্র্যাকটিস ফর হেলদি লিভিং। আমরা কিভাবে আমাদের জীবনটাকে হেলদি রাখতে পারবো, জীবনটাকে আরও উন্নত করতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের জীবনটাকে হেলদি রাখতে হলে আমাদের প্রথমে কি দরকার, আমাদের জীবনটাকে, অর্থাৎ আমাদের যে শরীরটাকে বুঝে নিতে হবে। আমাদের শরীর কি চায়, আমাদের শরীরের ক্যাপাসিটি কতটা, এর শরীরের কি, কখন সেটা অসুস্থ হয়, কোনটার কারণে অসুস্থ হয়, সেগুলোকে আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরটাকে কন্ট্রোল করতে আমাদের সুবিধা হবে। এছাড়াও আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে কি, আমাদের খাওয়ারগুলোকে চিনে নিতে হবে, কোন খাওয়ারের মধ্যে কি থাকে, কোন খাওয়ারটা আমার শরীরে শ্যুট করছে, কোনটা শ্যুট করছে না, সেগুলোকে ঠিক করতে হবে। এটা করতে পারলেই আমাদের জীবনযাত্রা আরও উন্নত মানের হয়ে যাবে, আমাদের স্বাস্থ্যকর জীবনযাত্রা হবে। তো এছাড়াও আমাদের আরও কী করতে হবে, কিছু যোগ চর্চা করতে হবে। যোগ চর্চা কী কী আছে না, আমরা বলেছি প্রাণায়াম যেমন এগুলো নিয়ে আলোচনা করেছি আগেই। ভস্ত্রিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, বাহ্য প্রাণায়াম, উজ্জায়ী, অনুলোম বিলোম, শীতলী, মূর্ছা প্রাণায়াম ইত্যাদি। এই সমস্ত প্রাণায়ামগুলো যদি আমরা কন্টিনিউ করি, সব প্রাণায়াম করার দরকার নেই, আমরা যদি যে প্রাণায়ামগুলো আমাদের ক্ষেত্রে উপকারী, এই প্রাণায়ামের যে উপকারিতা আমাদের আগে ঠিক করতে হবে। উপকারিতাগুলো দেখে ওই কোন উপকারিতা আমার দরকার সেটার সম্বন্ধে আমাদের প্রাণায়াম করতে হবে। এরপর গেছে ক্রিয়া, আমরা ক্রিয়া দেখেছি, ধৌতি, বস্তি, নেতি, কপালভাতি, নৌলি এবং ত্রাটক। এই ক্রিয়াগুলোকে আমরা করার চেষ্টা করি তাহলে আমাদের শরীর ঠিকঠাক থাকবে। আর কি আছে, সূর্য নমস্কার একটা ব্যায়ামের মধ্যে, এক্সারসাইজের মধ্যে পড়ে। এর মধ্যে টোটাল 6টা স্টেপ, 6টা নয় 12টা স্টেপ থাকে। এই 12টা স্টেপকে যদি আমরা করি কন্টিনিউ, মোট 3টে পর্যায়ে যদি আমরা করতে পারি, 3টে বা 5টা পর্যায়ে করতে পারি, অর্থাৎ 5 3 5 12 5 60, অর্থাৎ 60টে পর্যায় টোটাল হবে। এটা যদি করি তাহলে আমাদের শরীর অনেকটা ফিট হয়ে যাবে। যোগাসন মানে ব্যায়াম, যোগ ব্যায়াম বলা হয়। এবার যোগ ব্যায়াম কী হবে, অনেকগুলো পজিশান আছে। একটা হলো দাঁড়ানো অবস্থায় যোগাসনগুলো কী কী, তাড়াসন, বৃক্ষাসন, ত্রিকোণাসন, তির্যক তাড়াসন, কোণাসন, পদহস্তাসন ইত্যাদি। তারপরে কি বসা অবস্থায় পশ্চিমোক্তানাসন, স্থিত কোণাসন, পদ্মাসন, বজ্রাসন, গোমুখাসন, শশকাসন, উষ্ট্রাসন, বক্রাসন ইত্যাদি। চিত হয়ে শোয়া অবস্থায় হলাসন, সর্বাঙ্গাসন, উত্থিত পদাসন, চক্রাসন, মৎস্যাসন, নৌকাসন, পবনমুক্তাসন, সুপ্ত বজ্রাসন, মর্কটাসন ইত্যাদি। উপর হয়ে শোয়া অবস্থায় ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন ইত্যাদি। এছাড়াও আমরা ওমকার জপ করতে পারি, অর্থাৎ যে কোনো একটা ধ্যানাসনে বসে আমরা ওম শব্দ করতে হবে। চোখ বুঝিয়ে এক মনে আমাদের মনকে ফিক্সড রেখে ওমকার জপ করতে হবে এবং ধ্যান করতে হবে। ধ্যান কি, যে কোনো এক মনে যে কোনো একটা বস্তুর প্রতি মনোনিবেশ করতে হবে। যে কোনো একটা বস্তু হতে পারে বা কোনো একটা অবয়ব, যে কোনো একটা অবয়ব, তার প্রতি মনোনিবেশ করতে, এটাকে ধ্যান বলা হয়। তাহলে এইভাবেই যদি আমরা ব্যায়ামগুলো করি বা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারি তাহলে আমাদের জীবনযাত্রা স্বাস্থ্যকর হবে এবং আরও উন্নত মানের হয়ে উঠবে। তো এইগুলো মোটামুটি প্রথম যে ইউনিট সেটা আজকে শেষ করলাম। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে পার্সোনালি তোমরা মেসেজ করতে পারো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।